আমন্ত্রণ দুপুরে বাংলাদেশের শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। আমদানির পরও কমেনি ডিমের দাম, শুল্ক কমানোর তেমন প্রভাব নেই আলু পেঁয়াজের বাজারে, মাছের আড়তে অস্থিরতা। বন্যাসহ প্রাকৃতিক দুর্যোগে বান্দরবানের দুর্গম পাহাড়ে খাদ্য সংকট, অতি বৃষ্টিতে জুমের ফসলের ক্ষতি, ঝুঁকিপূর্ণ ব্যবস্থায় ত্রাণ পৌঁছানোই চ্যালেঞ্জ। একবার খায় বাজকুমড়া এটা ছাও 2 কেজি এক পাওয়া দিছে, মোটামুটি খেতে পারছি, 4 দিন পরে আবার খাইতে পারবো। 9 বছর ধরে নিখোঁজ কুষ্টিয়ার স্বেচ্ছাসেবক লীগ নেতা শেখ সাজ্জাদ, অধীর অপেক্ষায় পরিবার। কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা হানিফ সহ 12 জনের নামে গুমের মামলা। যেখানেই যেতাম ওনাদের ক্ষমতার বলে আমাদেরকে বিশ্রী অপমান করে তারাই দেওয়া হতো। এখন যারা পাওয়ারে আছে তারা যেন আমাদের অবশ্যই সাহায্য করে। নিউক্লিয়ার সায়েন্সে বিদেশি ডিগ্রি নিয়েও চাকরি পাচ্ছে না রূপপুর পারমাণবিক প্রকল্পে। বৃত্তি শর্ত অমান্য করাকে বড় ধরনের প্রতারণা বলছেন তরুণ পরমাণু বিজ্ঞানীরা। কথা ছিল আসার পরে এখানে সরাসরি জয়েন করানো হবে। দক্ষ জনবল হওয়ার পরেও আমরা বারবার নিয়োগ বঞ্চিত হচ্ছি। তারা যদি আলটিমেটলি এই সিদ্ধান্তে না পৌঁছায় তাহলে আমাদের মনে হয় আইনগত ব্যবস্থা ছাড়া আর কোনো কিছু করার আর অবকাশ থাকবে না। আর্চারি ফেডারেশনে চাপলের একক আধিপত্য, তারকা খেলোয়াড়দের প্রতিভা বিকাশে বড় বাধা দীর্ঘদিনের এই সাধারণ সম্পাদক। অভিযোগ অস্বীকার। তরুণকে কেন উঠতে দিব না? তাহলে সাগর ইসলাম উঠলো, রুবেন উঠলো কিভাবে? রোমাঞ্চনে এখনো যদি সে প্রমাণ করতে পারলে ভালো পারফরমেন্স দেখাতে ওয়েলকাম। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরে বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। আমদানি শুল্ক কমানোর তেমন প্রভাব নেই পেঁয়াজ ও আলুর বাজারে। ক্রেতারা বলছেন বিভিন্ন ধরনের সবজির দাম কিছুটা কমেছে, তবে প্রত্যাশা পূরণ করেনি। কার্যকর তদারকির অভাবকে দুষছেন তারা, তবে দোকানীদের দাবি সীমিত লাভে পণ্য ছেড়ে দিচ্ছেন। বলছেন পাইকারি পর্যায়ে চড়া দাম, যার প্রভাব পড়ছে খুচরা পর্যায়েও। আরও জানাচ্ছেন সহকর্মীরা। গত 1 মাসের বেশি সময় ধরে সবজির বাজারে এলে রাজধানীতে এক ধরনের স্বস্তির আভাস পাওয়া যায়। সেটি হচ্ছে সব ব্যবসায়ী মোটামুটি বলেন যে চাঁদাবাজি কিছুটা কমেছে, ভোগান্তি কিছুটা কমেছে পণ্য পরিবহনের ক্ষেত্রে। কিন্তু প্রশ্ন হচ্ছে বাজারে এসে কি পণ্যের দামে সেই একই প্রভাবটি লক্ষ্য করা যায়? উত্তর হচ্ছে না। রাজধানীর মিরপুরের যে বাজারটিতে আমি দাঁড়িয়ে আছি সেখানে সবজির দাম কিছুটা কমেছে, কিন্তু সেটি যে আসলে খুব বেশি কাঙ্ক্ষিত হারে কমে গিয়েছে বা নিম্ন মধ্যবিত্তের একদম আওতায় চলে এসেছে সেটি জোর দিয়ে বলা যাবে না। স্বস্তি এখন মনে করেন আমি স্বস্তি বলে আর একজন পাচ্ছে না, এটা তো আর না, সবাই তো সমান ইনকাম না হয়েছে। আমি হয়তো বাজার করতে পারতেছি, অনেক পারতেছে না। না আরো কমার দরকার। ভালো যে মানের সবজি, ওই মানের সবজির দাম কমে, নর্মালটার একটু দাম কমছে। এবারে সবজি হিসাব করলে সাইডের নিচ্ছে নেই। কিছুদিন আগে আমরা দেখেছি যে সরকার আলু এবং পেঁয়াজ আমদানির ক্ষেত্রে শুল্ক কিছুটা কমিয়েছে, কিন্তু বাজারে কিন্তু সেই প্রভাব খুব একটা পড়েছে বলে মনে হচ্ছে না। ব্যবসায়ীরা বলছেন যে কোল্ড স্টোরেজ পর্যায়ে যে দামটি হয়েছে সেই কোল্ড স্টোরেজ পর্যায়ে বিনিয়োগটা আসলে ইতিমধ্যে হয়ে গিয়েছে। তারা সেই যে বিনিয়োগের অর্থ সেখান থেকে আসলে তারা কমে গিয়ে পণ্য বেচাকেনা করছে না। তবে আরও যে পণ্যের দাম কিছুটা বাড়ার সংকট হতে পারত সেটি হয়নি বলে ব্যবসায়ীরা দাবি করেছেন। কোল্ড স্টোরে আলু রাখছে আপনার প্রায় আরও 4-5 মাস আগে, তখন তো এরকম চাপ সৃষ্টি হয় না বা এরকম সিন্ডিকেটটা ভাঙতে পারেনি। তাই এখন যারা বেশি দামে কিনছে তারা তো চাইলেও পারতেছে না কমে বেচতে। উত্তরের বাজারের খবর জানতে চলেছি পঞ্চগড়ে আমাদের সহকর্মী মোহাম্মদ রনির কাছে। জি, আপনি যেমনটি বলছিলেন দেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়ে নিত্য প্রয়োজনীয় এবং শাকসবজির বাজার কিছুটা স্বাভাবিক রয়েছে। আজকে সকাল থেকে আমি বিভিন্ন হাট বাজারে ঘুরে দেখেছি, এখানে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে 110 টাকা দরে এবং কাঁচামরিচ প্রতি কেজি বিক্রি হচ্ছে 220 টাকা থেকে 230 টাকা। বিক্রেতারা বলছেন যে বাইরে থেকে শাকসবজি আমদানি করা হচ্ছে, যেহেতু পঞ্চগড়ের যে উৎপাদিত শাকসবজি কৃষকরা লাগিয়েছে সেটি বাজারে তুলতে আরও মাসখানি সময় আছে, যার কারণে বাইরে থেকে শাকসবজি আমদানি করার কারণে শাকসবজিরও কিছুটা দাম বৃদ্ধি পাচ্ছে। মরিচটা তো বাইরে থেকে আসে, আজকে একদম কালকে একদম, একবারই এটার দাম কোনো রেট ঠিক নেই।
কেজিতে কোনোদিন 50 টাকা বেশি, কোনোদিন 50 টাকা কম। পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, আদা, হলদি এগুলোর তো দাম বেশি। টমেটোটা আমাদের বাইরে থেকে আনতে হয়, তার জন্য রেট একটু বেশি। এখানে যারা ক্রেতা রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে সরকারের পক্ষ থেকে কিংবা প্রশাসনের পক্ষ থেকে বাজার মনিটরিং এবং তদারকি করা হয় তাহলে তারা অনেকটাই উপকৃত হবেন। আমরা এই মুহূর্তে শাকসবজি এবং উৎপাদনের খবর জানাতে চলে যাচ্ছি ফেনীতে সহকর্মী আরিফুর রহমানের কাছে। ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে রয়েছি ফেনী শহরের সুলতান মাহমুদ পৌর হকার্স মার্কেটের তরকারি বাজারে। এখানে যতগুলো সবজি আসে সবগুলো সবজি দেশের বিভিন্ন জেলা থেকে আসে। টমেটো কিনতে হচ্ছে 120 টাকা, বরবটি 120 টাকা, গাজর 150 টাকা। জিনিসপত্রের দাম বেশি হওয়ায় এখানকার ক্রেতাদের নাভিশ্বাস উঠেছে। সবার একটা বাজেট থাকে, প্রতিনিয়তই দাম বাড়তেছে, দাম আসলে কমতেছে না। যে জিনিসটা বাংলাদেশে তৈরি উৎপাদন হচ্ছে সেই জিনিসটার দাম এত বেশি কেন থাকবে? প্রাইস এখনো অনেক বেশি হাই। যারা মধ্যবিত্ত আছে তারাও কিন্তু অনেক কষ্ট পাচ্ছে। তাহলে আমরা মধ্যবিত্তরা এত কষ্ট আছে, নিম্নবিত্তরা কিভাবে নিচ্ছে? বিক্রেতারা যেটি বলছে তাদের কেনা বেশি, যার কারণে তারা বেশি দামে বিক্রি করতে হচ্ছে। একটু বেশি দামে কেনা, বেশি দামে বিক্রি হয়। 17 উপরে কেনাগুলো 20 টাকা কিনে হলে আমরা 25 টাকা বেশি, সব কিছু এরকম। মানে এটা 50 টাকা কিনে হলে 60 টাকা বেশি, আমরা 5 টাকা 60 টাকা বেশি। জায়গা আনেন, যদি দাম না কামায় আমাদের কিছু করা না। এ ছিল ফেনীর তরকারি বাজারের সর্বশেষ অবস্থা। আবারও অস্থির মাছ বাজার। সপ্তাহের ব্যবধানে কেজিতে দাম বেড়েছে 300 থেকে 30 থেকে 50 টাকা। বিক্রেতাদের দাবি, গরমের তীব্রতা বেড়ে যাওয়ায় বরফের খরচ বেড়েছে দ্বিগুণ, যার প্রভাব পড়ছে দামে। 1 কেজি ওজনের ইলিশের জন্য গুনতে হচ্ছে 1700 টাকা। ভারত থেকে ডিম আমদানির প্রভাব পড়েনি আড়তে। ডজনে 5 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 160 টাকায়। মাছের বাজারে ফের অস্বস্তি তৈরি হয়েছে। যোগান মোটামুটি স্বাভাবিক থাকলেও দাম বাড়তি। এক সপ্তাহের ব্যবধানে সব ধরনের মাছের দাম কেজিতে 30 থেকে 50 টাকা পর্যন্ত বেড়েছে। বিক্রেতাদের দাবি, গরমের তীব্রতা বেড়ে যাওয়ায় বরফের খরচ বেড়েছে দ্বিগুণের বেশি, যার প্রভাব পড়ছে দামে। এদিকে ভরা মৌসুমেও সুখবর নেই ইলিশের মোকামে, নেই পর্যাপ্ত সরবরাহ। 1 কেজি ওজনের ইলিশের জন্য গুনতে হবে 1500 থেকে 1700 টাকা, আর 700-800 গ্রাম ওজনের ইলিশের জন্য দিতে হবে 1200 টাকা পর্যন্ত। আগের সপ্তাহে 100 টাকা কম ছিল কেজিতে, আজকে একটু বেশি আছে। 1600 টাকা কেজি আমাদের দেশে মানে ইলিশ উৎপাদন হচ্ছে বা ইলিশ ধরা হচ্ছে, কিন্তু এত টাকা এটা আসলে অনেক বেশি আমাদের জন্য। আরও তো একটু দাম বেশি অনেক, ঠিক আছে। মানে একটু বরফ তো পাতলা, গরম পড়ছে, একটু বরফের খরচটা বেশি পড়ে যায় ওদের, এই জন্য 10-20 টাকা দাম বেড়ে গেছে আজকে। সপ্তাহের ব্যবধানে আবারও বেড়েছে ডিম ও মুরগির দাম। গত সপ্তাহের চেয়ে ব্রয়লার ও সোনালী মুরগির দাম কেজিতে বেড়েছে 10 টাকা। ব্রয়লার বিক্রি হচ্ছে 180 টাকায়, আর লেয়ার মুরগির জন্য গুনতে হবে 320 টাকা কেজি। গত সপ্তাহে 65-70 এরকম ছিল, একটু বাড়ছে, আগে 80 টাকা হয়েছে। যারা মধ্যস্থলী ফ্যামিলি তাদের কাছে অন্যান্য মুরগি যাওয়া পসিবল না। গরিব মানুষের কষ্ট হলে একটু তাহলে কম ছোটটা নিতে হয়। ডিমের বাজারের চড়াভাব কাটেনি। একদিনের ব্যবধানে 5 টাকার মতো বেড়ে ডজন বিক্রি হচ্ছে 160 টাকায়। বিক্রেতাদের দাবি, ভারত থেকে ডিম আমদানির কথা বলা হলেও খুচরা বাজারে তা দেখা মিলছে না। জিনিসের দামও কমতেছে না, যদি জাস্ট খালি হয়তো আপনারাই বলতেছেন বা সংবাদপত্রে দেখতেছি, কিন্তু বাস্তবে কিন্তু সেটা দেখতেছি না। ফেসবুকে দেখলাম যে 2 লাখ ডিম আইছে, ডিম প্রতি 6 টাকা পিস, কিন্তু আমরা ডিম কিনতেছি 12.5 টাকা পিস। এটা গজব স্যার, আর কিছু মনে করতেছি না। কিছুটা স্বস্তি আছে মাংসের বাজারে। নতুন করে আর দাম বাড়েনি। প্রতি কেজি গরুর মাংসের জন্য দিতে হবে 700 থেকে 720 টাকা, আর খাসির মাংসের স্বাদ নিতে চাইলে গুনতে হবে 1100 টাকা কেজি। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। পাহাড় ধসের পর বন্যা, প্রায় 1 বছর ফসলের ঘাটতি। দুর্গম হওয়ায় এলাকায় যেতেও সময় লাগে 3 দিন। তাই বান্দরবানের থানচি উপজেলার রেমাক্রি ইউনিয়নে কাটেনি খাদ্য সংকট। সীমান্ত ঘেঁষা দুর্গম একটি ইউনিয়নে 152 পরিবারের কাছে গিয়েছিল টিম যমুনা। সহকর্মী বাটিং মার্গামের সাথে নিয়ে বাস্তব সে পরিস্থিতি দেখে এসেছেন আখলাকুস সাফা। ক্যামেরায় ছিলেন নাহিদ হোসেন। সীমান্ত লাগোয়া জনপদ মেনহাতপাড়া। ম্রো আর মারমা মিলে 16টি পরিবারের বাস সেখানে। এক এক পরিবারের সদস্য গড়ে 7 জন। এই ঘরে খাবার মতো এখন আর এক মুঠো চালও নেই, তাই কয়েক পরিবারের রান্না হয় একই সাথে, সেটি ভাগে যোগে খান সবাই। এভাবেই কোনো রকম খেয়ে যাচ্ছে দিন। 2 মাস আগে পরিস্থিতি ছিল আরো ভয়াবহ। কিছুই নাই, বাসকুরু খেতে যে বাসকুরু নিয়ে সিদ্ধ করে ওতে খায় বলে লবণ দেয়,
চালের সাথে মিশে কাল এক পাওয়া দিয়ে দেবো 7 জনের, যে আবার বাসকরু দিয়ে কি বলে ওটাই লবণ দিয়ে দিবে, ওটাই দিয়ে খায়। আরেক পরিবার 12 সদস্যের, তাদের কি অবস্থা? এইটুকু চালে আর কতদিন হবে? আজকে একবার, কালকে একবার, এই সারা নেই বলে। সীমান্তবর্তী ম্যানহাটপাড়া থেকে এখন আমরা যাচ্ছি ভুলুপাড়ায়। যেতে সময় লাগছে এই পাহাড়ি পথে 1 থেকে 1.5 ঘন্টা। সেখানেও আছে তীব্র খাদ্য সংকট, যেটা 2 মাস আগে ছিল আরও বেশি। ম্রো অধ্যুষিত বুলুপাড়ায় 12 পরিবারের সদস্য 90 জন। পাড়ার কারবারির ঘর এটি। জুম থেকে আধা পাকা ধান কেটে তা শুকিয়ে ঠেকিতে ভাঙিয়ে এখন দ্রুত খাবারের ব্যবস্থা করছেন। একবার খায় বাজ কুমড়া, এটা চাও 2 কেজি 1 পাওয়া দিছে, আর এটা বাজকুম খায়। আরেক ঘর রনি ম্রোর। ছোট সন্তান নিয়ে খাদ্য কষ্টে কেটেছে তাদের দিন। পরের দিনগুলো কিভাবে কাটবে জানেন না তারা। মোটামুটি খেতে পারছি, 4 দিন পরে আবার খাইতে পারবো না, যে চাল নাই, রেশন নাই, ওটাই কেন। একই ইউনিয়নের পানঝিরি পাড়ায় আরেক পরিবারের একই দশা। এক ঘরে 12 জন, দৈনিক শুধু চালই লাগে 7 কেজি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা প্রতি পরিবারে 25 কেজি করে চাল দিয়েছিল। 4 দিন পর এখন আছে মাত্র 5 কেজি। 7 কেজি 7.5 কেজি প্রতিদিন লাগে। এখানে চাল আছে কত? 5 কেজি 5 কেজি 6 কেজি থাকবো, এখানে 5-6 কেজি থাকবো। কোয়াইংখং পাড়ায় 33 পরিবারের সদস্য 214 জন। শিক্ষার্থীদের ছাড়া এর আগে তাদের খবর নেয়নি কেউ। খাদ্য সংকট নিয়ে একটি সংবাদের পর রেমাক্রির 4টি পাড়ায় 65 পরিবারকে খাবার দিয়েছিল উপজেলা প্রশাসন। তা দিয়ে চলেছে মাত্র 3 দিন। বন্যার সময় তাদের কাছে হয়তো খাবার ছিল, কিন্তু তারা যাতায়াতের জন্য বা যোগাযোগ বিচ্ছিন্ন থাকার কারণে তারা এক পাড়া থেকে আরেক পাড়া যেতে পারেনি। সেই বিষয়টাও আমাদের মাথায় আসছে। আপনারা জানেন যে জলবায়ুর পরিবর্তন, তো অনেক কিছুই পরিবর্তন হয়। নিজেদের খাদ্য জোগাতে জুমঘরে ব্যস্ত পাওয়াইং ম্রো। 3 ভাগের 1 ভাগ ধান তার নষ্ট হয়েছে এবারের অতিবৃষ্টিতে। চালটা 3 বস্তা আমরা খাইছি, 3 বস্তাতে 90 হাড়ি দিতে হবে। মানুষকে ধার দিতে হবে। হ্যাঁ। কোনোটা আধা পাকা, কোনোটা এখনো কাঁচা, এমন ধানই দেখা যায়নি। কোনোটা উঠাতে সময় লাগবে আর 15 দিন, কোনোটা 20 দিন, কোনোটা মাসখানেকের মতো। কিন্তু এই সময় পর্যন্ত খেয়ে তো থাকতে হবে মানুষকে। জুম যারা চাষ করেন তারা 1 মৌসুমের ফসল পরের মৌসুম পর্যন্ত মজুত করে রাখতে পারতেন। কিন্তু গেল বছরের বন্যা আর পাহাড় ধসে পরিস্থিতি এমন হয়, এবছর ভুগতে হয়েছে খাদ্য সংকটে। দুর্যোগের পর পরার কাপড়ও নেই অসহায় এই মানুষগুলোর। তাদের কাছে ত্রাণ বস্ত্র তুলে দিয়েছে হিউম্যান এইড বাংলাদেশ ফাউন্ডেশন। খাদ্য, শিক্ষা, চিকিৎসা, বস্ত্র এগুলো আসলে সমস্যা। এখানে ওদের এগুলো প্রচুর চাহিদা নাই, ওদের জন্য কেউ বলার মতো নাই। তীব্র সংকটের সময় অসহায় মানুষগুলোর কাছে খাদ্য পৌঁছে দিয়েছিল শিক্ষার্থীরা। তাদের চাওয়া এই সংকটের টেকসই সমাধান হোক। মৌলিক অধিকারগুলো সেটা দীর্ঘমেয়াদী একটা প্রসেসের মাধ্যমে একটা ওইটা তাদের দোরগোড়ায় পৌঁছাতে পারে মতো সে ব্যবস্থা করা উচিত। বান্দরবান থেকে থানচি, তারপর পাহাড়ি এই নদী পথে যেতে হয় রেমাক্রি, বড় মোদক, আন্ধারমানিক, পানঝিরি, লিকরি, তারপর বুলুপাড়া। যে ফিরে আসতে আমাদের সময় লেগে গেছে 4 দিন। আর পুরোটা পথ যেতে হয় এই ইঞ্জিন চালিত নৌকা নিয়ে, যারও খরচ 20,000 টাকা। সেই হিসেবে ওই পর্যন্ত কেউ যদি 1 কেজি চাল পৌঁছাতে চান, সেক্ষেত্রে খরচ আছে প্রায় 300 টাকা। এই অসহায় মানুষগুলোকে কেউ যদি খাবার জোটাতে চান, তাদেরকে যোগাযোগ করতে হবে স্থানীয় বিজিবি ক্যাম্পে। আখলাক মুস্তাফা, যমুনা নিউজ, রেমাক্রি, বান্দরবান। কক্সবাজারে আলাদা পাহাড় ধসের ঘটনায় 6 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে মা ও 2 শিশু সন্তান মারা গেছেন সদরে। আর উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে প্রাণ গেছে 3 জনের। সদরের দক্ষিণ ভিক্কুল এলাকায় বাসিন্দারা জানান, ভারী বৃষ্টির মধ্যে রাতে হঠাৎ বিকট শব্দ শুনতে পান তারা। সেখানে গিয়ে দেখেন মিজানুর রহমানের বাড়ির উপর পাহাড়ের একাংশ ধসে পড়েছে। মাটি চাপা পড়ে ঘটনাস্থলে মারা যান মিজানুর স্ত্রী আখিমণি ও তার 2 মেয়ে, 11 মাস বয়সী লতিকা ও 5 বছর বয়সী নাইমা। পাশের ঘরে থাকায় প্রাণে বেঁচে যান মিজানুর। এদিকে উখিয়ার হাকিমপাড়া 14 নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে মৃত্যু হয়েছে 3 জনের। গত 24 ঘন্টায় কক্সবাজারে
378 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর, যা এই মৌসুমের সর্বোচ্চ। ভারী বৃষ্টিতে জেলার অনেক জায়গায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। আমি ঘুমোতে ছিলাম আর বাসার মধ্যে, এখন দেখি যে আবাস হইয়ে আবাসনের পরে যায় দূরে রুটি সাইড দিয়ে সেরিটারা পার করে দিবে। মিজানের ওয়াইফ এবং ওর দুটা বাচ্চা নিয়ে ওরা মাটির নিচে চাপা পড়ছিল। মিজান একটু ডান পাশে করেছিল, সেজন্য ওর অর্ধেক শরীর মাটির নিচে ছিল, তাই ওনাকে জীবিত উদ্ধার করা হয়েছে। আর বেশি দেন আর কাজ দেয় নলে তোমার দাঁড়ি কাজ দেয় তো বাদি লাইতে বাদি গুঞ্জাইয়ে দেড় ভাড়াই মেরি তল গিয়ে বাপ। শনিবার 3 দিনের সফরে ঢাকা আসছে উচ্চ পর্যায়ের মার্কিন প্রতিনিধি দল। সম্পর্ক জোরদারে গুরুত্ব পাবে দ্বিপাক্ষিক অর্থনৈতিক সহযোগিতা। দলটির নেতৃত্বে থাকবেন মার্কিন অর্থ দপ্তরের সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান। এছাড়া প্রতিনিধি দলে রয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু এবং ইউএসএআইডি এর এশিয়া বিষয়ক উপসহকারী প্রশাসক অঞ্জলি কৌর সহ আরও কয়েকজন। সফরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করবে প্রতিনিধি দল। অন্যান্য কয়েকজন উপদেষ্টার সাথেও সাক্ষাৎ করবেন তারা। আলোচনায় গুরুত্ব পাবে ছাত্র জনতার অভ্যুত্থানে রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশের সাথে সম্পর্ক জোরদার বিষয়ে। তাছাড়া বাংলাদেশের বর্তমান সংকট উত্তরণের চাহিদাগুলো জানতে চাইবে ওয়াশিংটন। তবে ডোনাল্ড লু ঢাকা আসছেন দিল্লি হয়ে। সেখানে ওয়াশিংটন দিল্লি প্রতিরক্ষা বিষয়ক ইন্টারন্যাশনাল সংলাপে যৌথভাবে সভাপতিত্ব করবেন তিনি। এই বৈঠকে যুক্তরাষ্ট্র ও ভারতের দ্বিপক্ষীয় ইস্যুর পাশাপাশি আলোচনায় গুরুত্ব পাবে বাংলাদেশ প্রসঙ্গ। 5 আগস্ট আশুলিয়ায় 6 জনের হত্যার পর মরদেহ পোড়ানোর ঘটনায় ইন্সপেক্টর আরাফাত হোসেনকে গ্রেফতার করা হয়েছে। রাজধানীর আফতাবনগর থেকে র্যাব 3-এর একটি দল তাকে গ্রেফতার করে। তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে র্যাব। একই ঘটনায় বৃহস্পতিবার রাত সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফির 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। একই ঘটনায় বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার শেখ হাসিনা সহ 70 জনের বিরুদ্ধে 2টি অভিযোগ দায়ের করা হয়েছিল। সেখানেও ছিল ইন্সপেক্টর আরাফাত হোসেনের নাম। গত 30 আগস্ট 1 মিনিট 14 সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভাইরাল ভিডিওতে দেখা যায় রাস্তা থেকে মরদেহ একটি ভ্যানে ছুঁড়ে ফেলে পুলিশ সদস্যরা। এক পর্যায়ে ভ্যানে স্তূপাকার লাশ একটি প্লাস্টিকের ব্যানার দিয়ে ঢেকে দেয় পুলিশ সদস্যরা। সাবেক ইন্সপেক্টর আরাফাত, যিনি ওই ক্রাইম সিনে ওই সময় উপস্থিত ছিলেন এবং তার সংযুক্ততা পাওয়া গিয়েছে এবং তাকে আমরা ধরতে সক্ষম হই। গতকাল রাতে র্যাবের একটি যৌথ দল আফতাবনগর এলাকা থেকে, ঢাকার আফতাবনগর এলাকা থেকে আজকে ভোরের দিকে তাকে আমরা ধরতে সক্ষম হই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র জনতার ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলাকারী লিটন আকন্দ ও তার 2 সহযোগীকে যাত্রাবাড়ি থেকে গ্রেফতার করেছে র্যাব 3। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় লিটনের চাপাতি নিয়ে ছাত্রদের উপর আক্রমণের ভিডিও ফুটেজ। এরপরই লিটন ও তার সহযোগীদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে র্যাব। বৃহস্পতিবার মধ্যরাতে এক অভিযানে যাত্রাবাড়িতে তার গোপন আস্তানা থেকে ছাত্রদের আক্রমণের জন্য ব্যবহৃত 4টি চাপাতি, মাদকদ্রব্য এবং কিছু পরিমাণ গান পাউডার উদ্ধার করা হয়। জানা যায় চাঁদাবাজির সাথে সম্পৃক্ত ছিল লিটন আকন্দ। চাঁদা না দিলে বিভিন্নভাবে চালাতো নির্যাতন। তার বিরুদ্ধে যাত্রাবাড়িতে হত্যা মামলা সহ 9টি মামলা রয়েছে। জেলা বিএনপির সভাপতির বাড়ি ও দলটির কার্যালয় ভাঙচুরের 2 মামলায় ঝিনাইদহ 1 আসনের সাবেক সংসদ সদস্য নায়েব আলী জোয়ারদারের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সকালে তাকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। এর আগে গতরাতে শহরের আরাবপুর এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে সেনাবাহিনী ও র্যাব। গত 4 আগস্ট আওয়ামী লীগের একটি মিছিল থেকে বিএনপি কার্যালয়ে দলটির জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট এম.এ. মজিদের বাড়িতে ব্যাপক ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করা হয়। দীর্ঘ 9 বছর ধরে নিখোঁজ কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ সাজ্জাদ হোসেন সবুজ। তার ফেরার অপেক্ষায় দিন কাটে পরিবারের। 2015 সালে তুলে নেয়ার অভিযোগ উঠলেও সম্প্রতি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সহ 12 জনের নাম উল্লেখ করে আদালতে অপহরণ ও গুমের অভিযোগে মামলা করেছে পরিবার। তাদের দাবি, নেতাদের চাপের কারণেই এতদিন মামলা করতে পারেননি।
হয়ে গেছে, আমি চাচ্ছি আমার বেটা ফিরে আসুক। ছেলের কথা মনে পড়লেই অঝোর ধারায় নামে মায়ের চোখের পানি। সন্তানকে এক নজর দেখার আকুতি 9 বছর ধরে। সবুজ ফিরে আসলে আমি সুস্থ হয়ে যাব। কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ছিলেন শেখ সাজ্জাদ হোসেন সবুজ। 2015 সালের 15 আগস্ট জাতীয় শোক দিবসের কর্মসূচি ঘিরে সংঘর্ষে এক যুবক নিহত হয়। সেই মামলায় আসামি করা হয় সবুজকে। ঘটনার দিনই এলাকা ছাড়েন তিনি। তৎকালীন জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আক্তারুজ্জামান লাবুর সাথে গাজীপুরে একটি রিসোর্টে ওঠেন সবুজ। অভিযোগ, সেখান থেকেই দুজনকে তুলে নিয়ে যায় একদল লোক। পরবর্তীতে লাবু ছাড়া পেলেও খোঁজ মেলেনি সবুজের। রমজান, রবি এরা সহ আরো অনেকে এসে বাসা থেকে একরকম জোরপূর্বক ধমকের সুরে বলে যে নেতা ডাকছে, নেতার বাসায় এখনই যাইতে হবে। তখন আমার ভাই তাদের কথা মতো যাওয়ার পরে হানিফের হলো যত সম্ভব ইসে ছিল, মোবাইলে ভিডিও কনফারেন্সে ছিল যে তুমি বাঁচতে হলে আমাদের কথা মতো চলতে হবে। লাবুকে সঙ্গে করে তুমি ড্রিমল্যান্ড রিসোর্ট সেন্টার গাজীপুরে চলে যাও, ওখানে নিরাপদে থাকবে। তারপর থেকে আমার ভাইয়ের আমরা আর কোনো সন্ধান পাইনি। পরবর্তীতে এইসব নেতাকর্মীদের কাছে জিজ্ঞেস করলে বলে যে আইন শৃঙ্খলা বাহিনী ধরে নিয়ে গেছে। দীর্ঘ 9 বছর পর সম্প্রতি আদালতে অপহরণ ও গুমের মামলা করেছে সবুজের পরিবার। আসামি করা হয়েছে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সহ 12 জনকে। পরিবারের অভিযোগ, আসামিরা পরস্পর যোগসাজশে সবুজকে অপহরণের পর গুম করেছে। আসামিরা প্রভাবশালী হওয়ায় সে সময় থানা মামলা নেয়নি বলেও অভিযোগ তাদের। এতদিন তো আমাদেরকে থানাতে বা যেখানেই যেতাম ওনাদের ক্ষমতার বলে আমাদেরকে বিশ্রী অপমান করে তাড়াই দেওয়া হতো। কুষ্টিয়া সদর আমলি আদালত এইটাকে এফআইআর হিসেবে গণ্যের জন্য ওসি কুষ্টিয়া সদরকে নির্দেশ প্রদান করেছেন। এখন থানার দায়িত্ব হচ্ছে ওটা এফআইআর হিসেবে গণ্য করে আসামিদের পরবর্তী গ্রেপ্তারি প্রক্রিয়া করতে পারবে। দেয়ালে টানানো ছবি আর ব্যবহৃত জিনিসপত্রে বাবাকে খুঁজে ফেরে সবুজের 2 সন্তান। বাবার খোঁজ পেতে অন্তর্বর্তী সরকারের সহায়তা চান তারা। যেহেতু এখন স্বৈরাচারী সরকার নাই, সেহেতু আমাদের এখনই সুযোগ, এখনই আমরা চাই যে এখন যারা পাওয়ারে আছে তারা যেন আমাদের অবশ্যই সাহায্য করে। আদালতের আদেশের কপি হাতে পেলেই আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। রুহুল আমিন বাবু, যমুনা নিউজ, কুষ্টিয়া। গণহত্যার দায়ে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে খালেদা জিয়া ও তারেক রহমানের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আয়োজিত অবস্থান কর্মসূচিতে তিনি এই দাবি জানান। বলেন, শেখ হাসিনার দোসররা এখনও পালিয়ে থেকে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তাদেরকে গ্রেফতার করতে হবে। জয়নুল আবদিন বলেন, শেখ হাসিনা বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানানোর চেষ্টায় নিয়োজিত ছিল। এই কাজ করতে গিয়ে সে চুরি করেছে, মানুষ খুন করেছে, দেশের গণতন্ত্র হত্যা করেছে। খালেদা জিয়া যদি 1 কোটি টাকার জন্য 5 বছর জেল কাটতে পারে, 118টা মামলার জন্য শেখ হাসিনাকে হিন্দুস্তান থেকে 100 বছরের জেল হওয়া উচিত। বাংলাদেশকে একটি সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে ছাত্রদেরই হাত ধরতে হবে, আর তাই শিক্ষার্থীদের সৎ এবং দক্ষ হিসেবে গড়ে উঠতে হবে। এসব কথা উঠে এসেছে ছাত্র অধিকার পরিষদের মতবিনিময় সভায়। সকালে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এক মতবিনিময় সভায় আয়োজন করে ছাত্র অধিকার পরিষদ। সেখানে ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় এবং বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা যোগ দেন। বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতারাও। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজধানীতে জশ্নে জুলুস অনুষ্ঠিত হয়েছে। দিনের শুরুতেই মোহাম্মদপুরের কাদেরিয়া তৈয়বিয়া আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণ থেকে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। সকালে আঞ্জুমান এ রহমানিয়া আহমদিয়া মুন্নিরা ট্রাস্টের একটি র্যালি বের হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ধর্মপ্রাণ মুসল্লিরা সেখানে অংশগ্রহণ করেন। 51তম আয়োজনে নেতৃত্ব দেন আল্লামা আলহাজ সৈয়দ মোহাম্মদ সাবির শাহ। যেই নবীর মাধ্যম দিয়ে ইসলাম পেয়েছি, যেই নবীর মাধ্যম দিয়ে ধর্ম পেয়েছি, রোজা পেয়েছি, সব কিছু পেয়েছি, তো সেই নবীর আগমনকে অবশ্যই আমরা খুশি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যেই মানবতার জন্য উনি আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে গেছেন, আমরা চাই ওরকম সুন্দর সমৃদ্ধ একটি দেশ। নিউক্লিয়ার সায়েন্সে বিদেশি ডিগ্রিধারীদের চাকরি দিচ্ছে না
রূপপুর পারমাণবিক প্রকল্প। উঠেছে এমন অভিযোগ, যদিও সরকারি খরচে রাশিয়া থেকে পড়ে এসেছেন তারা। প্রতিযোগিতামূলক এই স্কলারশিপ প্রাপ্তদের বৃত্তির শর্তই ছিল দেশে ফিরেই রূপপুরে কাজ শুরু করবেন তারা। গত আওয়ামী লীগ সরকারের সময় অন্যদের চাকরি দেওয়া হলেও বাদ রাখা হয় তাদের। নিউক্লিয়ার সায়েন্স উচ্চতর ডিগ্রি থাকা এমন ৪৪ জনকে নিয়োগ না দেয়াকে বড় ধরনের প্রতারণা বলছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি এটিকে দক্ষ জনশক্তির অপচয় বলছেন তারা। এ বিষয়ে প্রধান উপদেষ্টা বরাবর চিঠি দিয়েছেন বঞ্চিত এই তরুণ পরমাণু বিজ্ঞানীরা। রূপপুর পারমাণবিক প্রকল্প টাকার অঙ্কে দেশের সবচেয়ে বড় এই মেগা প্রকল্পটির নির্মাণ কাজ প্রায় শেষ। এর মধ্য দিয়েই মর্যাদাপূর্ণ নিউক্লিয়ার ক্লাবে নাম লিখিয়েছে বাংলাদেশ। রাশিয়ার রাষ্ট্রীয় সংস্থা রোজাটমের কারিগরি ও অর্থনৈতিক সহায়তায় বাস্তবায়িত হচ্ছে এই প্রকল্প। দেশের প্রথম এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালাতে এখনও রাশিয়ানদের ওপরই নির্ভরশীল বাংলাদেশ। তবে দীর্ঘমেয়াদে এর পরিচালনা, রক্ষণাবেক্ষণ, ব্যবস্থাপনা যাতে বাংলাদেশিরা করতে পারে সেজন্য সরকারি খরচে রাশিয়ায় অনার্স ও মাস্টার্স করতে কয়েকটি ব্যাচে পাঠানো হয় ৯০ শিক্ষার্থীকে। তাদের জন্য বাধ্যতামূলক ছিল রাশিয়ান ভাষা শিক্ষা। চুক্তি ছিল পড়াশোনা শেষে ফিরে এসে দেশি বা বিদেশি অন্য কোনো সংস্থায় চাকরি করতে পারবেন না তারা। যদিও সেই কথা রাখেনি সরকার। নিয়োগের সময় প্রশিক্ষিত এমন ৪৪ জনকে বাদ দেয় তারা। তার বদলে স্বজন প্রীতিসহ নানা কারণে অনেককে নিয়োগ দেওয়া হয় বলে অভিযোগ ভুক্তভোগীদের। কথা ছিল আসার পরে এখানে সরাসরি জয়েন করানো হবে, আমরা কেন এখনো নিয়োগ বঞ্চিত? বাংলাদেশ সরকারের অর্থায়নে আমরা বিদেশ থেকে উচ্চ শিক্ষা এবং প্রশিক্ষণ নিয়ে বাংলাদেশে এসেছি। আমাদের পেছনে যে সরকারের কোটি কোটি টাকা ব্যয় হলো, এতে কি দেশের সম্পদের অপচয় হলো না? আন্তর্জাতিক পারমাণবিক সংস্থার বিধি মেনেই চালাতে হবে এই প্রকল্প। তাদের গাইডলাইনেও পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প নিয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান না থাকলে তাদের নিয়োগ দেওয়ার সুযোগ নেই। গেল সরকারের মন্ত্রীকে এ বিষয়ে চিঠি লিখেও প্রশিক্ষিতদের নিয়োগ দেওয়ার তাগিদ দেয় রাসায়ন সংস্থা রোজাটম। রাষ্ট্রীয় খরচে যে দক্ষ জনবল তৈরি হলো, তাদের কেন কাজে লাগানো হচ্ছে না তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। আমার কাছে বোধগম্য হচ্ছে না কেন তাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে না। স্পেশালিস্টের 3টা ব্যাচ মনে হয় কাউকেই নেওয়া হয়নি 2021 সাল থেকে 2024 পর্যন্ত যতটুকু আমি জানি। এবং এই ধরনের স্পেশালিস্টকে বসিয়ে রাখাটা দেশের খুবই অপচয়, রাষ্ট্রীয় অপচয়। অন্য যাদেরকে নেওয়া হচ্ছে তারা হবে অযোগ্য, এবং নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট আপনি অযোগ্য লোককে দিয়ে তো চালাতে পারবেন না। তাহলে বাইরের লোক নিয়ে আসতে হবে, হয় রাশিয়া থেকে নিয়ে আসতে হবে বা ইন্ডিয়া থেকে নিয়ে আসতে হবে, এবং এই প্ল্যান্টে এখানে মানে পরিচালনার ব্যয়টা আরও বাড়বে। এটা বিপজ্জনক একটা ব্যাপার এবং দুরভিসন্ধিমূলক। ৬.৫ বছর রাশিয়ায় পড়াশোনা করে আসা এই তরুণদের অনেকেই এখন কাজ করছেন বিভিন্ন প্রতিষ্ঠানে। তবে পারমাণবিক প্রকল্পে কাজ করার যে চুক্তি তাদের সাথে করেছিল সরকার, তা বাস্তবায়িত না হওয়ায় হতাশ তারা। দক্ষ জনবল হওয়ার পরেও আমরা বারবার নিয়োগ বঞ্চিত হচ্ছি। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের সুষ্ঠু পরিচালনার ক্ষেত্রে আমাদের নিয়োগ দেওয়া হবে। তারা যদি আলটিমেটলি এই সিদ্ধান্তে না পৌঁছায়, তাহলে আমাদের মনে হয় আইনগত ব্যবস্থা ছাড়া আর কোনো কিছু করার আর অবকাশ থাকবে না। এ নিয়ে পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যানের সাথে একাধিকবার যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। মেহেরপুরের গাংনীতে 2টি বোমা সদৃশ বস্তু, চিরকুট ও কাফনের কাপড় উদ্ধার করেছে পুলিশ। সকালে উপজেলার গোপালনগর বাজারে রায়পুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রবিউল ইসলামের দোকানের সামনে থেকেই এসব বস্তু উদ্ধার করা হয়। পুলিশ জানায়, সকালে দোকান খুলতে গিয়ে একটি প্লাস্টিকের ব্যাগে বোমা সদৃশ বস্তু দেখতে পেয়ে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে সেগুলো উদ্ধার করে। ধারণা করা হচ্ছে ভয় ভীতি দেখানোর জন্যই এই কাজ করেছে দুর্বৃত্তরা। ঘটনার সাথে জড়িতদের আটকের চেষ্টা চলছে বলেও জানায় পুলিশ। কমলার সাথে আর কোনো বিতর্ক নয়, স্পষ্ট জানিয়ে দিলেন ডোনাল্ড ট্রাম্প। আবারও প্রতিপক্ষ প্রার্থীকে বামপন্থী উন্মাদ আখ্যা দিয়েছেন তিনি। বলেন, পরাজয়ের কারণেই আবার বিতর্ক চাইছেন কমলা। এদিকে বিতর্কিত বহু ইস্যু নিয়ে আবারও ট্রাম্পের মুখোমুখি হতে চান কমলা। বলেন, মঙ্গলবার বিতর্কের মঞ্চে ট্রাম্প শুধু পুরানো কাসুন্দিই ঘেটেছেন। বেশ ফুরফুরে কমলা হ্যারিস। মঙ্গলবার টিভি বিতর্কে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে ধরাশায়ী করার পর হালকা মেজাজেই ছিলেন নর্থ ক্যারোলাইনার নির্বাচনী সমাবেশে।
কথা বলেন ডেমোক্র্যাটদের বিভিন্ন পলিসি নিয়ে। উঠে আসে মঙ্গলবারের বিতর্ক প্রসঙ্গও। এ সময় ট্রাম্পের বক্তব্যকে পুরনো নাটক হিসেবেই আখ্যা দেন। প্রতিপক্ষের 6 বার দেউলিয়া হওয়ার বিষয়টি নিয়েও করেন বিদ্রূপ। বিতর্কে সেই পুরনো কাসুন্দি ঘাটলেন ট্রাম্প। বছরের পর বছর ধরে শুধু যুক্তরাষ্ট্রের জন্য পরিকল্পনাই সাজাচ্ছেন, কিন্তু সেগুলো যে কি তা বলতে পারবেন না। তবে আমার কাছে নতুন পরিকল্পনা আছে। স্টার্টআপ বিজনেসে $50,000 পর্যন্ত করের উপর কাটছাট করব আমরা, কারণ সবাই তো ট্রাম্পের মতো দেউলিয়া হওয়ার ঢং করবেন না। কমালার বক্তব্যে বিশেষ গুরুত্ব পায় প্রজনন স্বাধীনতা। সন্তান জন্ম দেওয়ার মতো ব্যক্তিগত সিদ্ধান্তে সরকার হস্তক্ষেপ করতে পারে না, বলেন ভাইস প্রেসিডেন্ট। বিতর্কিত বহু ইস্যু নিয়ে আবারও ট্রাম্পের মুখোমুখি হওয়ার আশা ব্যক্ত করেন। যুক্তরাষ্ট্রের প্রতি 3 জনের মধ্যে 1 জন ট্রাম্পের গর্ভপাত নিষেধাজ্ঞার কুফল ভোগ করছে। এমনকি ধর্ষণের মতো ঘটনাগুলোয় কোনো ছাড় নেই, যা খুবই অনৈতিক। এদিকে কমালাকে চরম বামপন্থী উল্লেখ করে ট্রাম্প স্পষ্ট জানিয়ে দেন, প্রতিপক্ষের সাথে তৃতীয় কোনো দ্বৈরথ অনুষ্ঠিত হবে না। গেল জুনে অনুষ্ঠিত প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে অনুষ্ঠিত বিতর্ককে প্রথম বলছেন ট্রাম্প। নিজস্ব মালিকানাধীন ট্রুথ সোশ্যালে এসব জানান তিনি। সব জরিপে স্পষ্ট যে আমি জিতেছি, তাই আরেকটা বিতর্কের জন্য পাগল হয়ে গেছে ডেমোক্র্যাটদের চরম বামপন্থী প্রার্থী কমালা হ্যারিস। এই উন্মাদ নারী আর নির্বোধ বাইডেন মিলে দেশটা ধ্বংস করেছে। 4 বছর তাদের অনেক কিছু করার ছিল। তৃতীয় বিতর্কের জন্য মাথা নষ্ট না করে সেদিকে মনোযোগ দেওয়া উচিত কমালার। গেল 10 সেপ্টেম্বর পেনসিলভানিয়ায় ন্যাশনাল কনস্টিটিউশন সেন্টারে অনুষ্ঠিত হয় ট্রাম্প কমালা বিতর্ক। এবিসি নিউজ আয়োজিত বিতর্কটি সরাসরি সম্প্রচার হয়েছে দেশটির 17টি টিভি চ্যানেলে। নেলসন ডাটার জরিপ অনুসারে দেশের প্রায় 6,70,00,000 মানুষ দেখেছে সে দ্বৈরথ। ইফাতারা খন্দকার, যমুনা নিউজ। দেশের আর্চারিতে কাজী রাজীব উদ্দিন চপলই যেন শেষ কথা। এক আর্চারি দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে যেমন পথ বাগিয়েছেন, তেমনি পরিবারের সদস্যদেরকেও যুক্ত করেছেন ফেডারেশনে। মানসিক স্বাস্থ্যের প্রশ্ন তুলে ক্যারিয়ার প্রায় শেষ করে দিয়েছেন দেশসেরা আর্চার রোমান ব্রাটসানার। তবে চপলের দাবি, আর্চারিদের প্রতিভা বিকশিত করতে বাধা দেয়া নয়, বরং উৎসাহ দেন তিনি। ক্রিকেটে সাকিব আল হাসান যদি বহির্বিশ্বে লাল সবুজের ব্র্যান্ড হন, আর্চারিতে নিঃসন্দেহে সেটি রোমান সানা। বিশ্ব আর্চারিতে রৌপ্য জিতে বিশ্ব মানচিত্রে বাংলাদেশের নাম উজ্জ্বল করা এই তারকার ভাগ্যে অবশ্য জুটেছে পাগলের স্বীকৃতি। আর সেটি দিয়েছেন খোদ ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দিন চপ্পল, যে ক্ষোভ থেকে অবসরের সিদ্ধান্ত নিতে বাধ্য হন রোমান সানা। আমরা এখন এগিয়ে যাচ্ছি, তবে রোমান সানা এখনো যদি সে প্রমাণ করতে পারে ভালো পারফরমেন্স দেখাতে, ওয়েলকাম। এটা তো তার ব্যাপারে আমরা কোনো বিধিনিষেধ নাই। প্রতিষ্ঠার পর থেকেই আর্চারি ফেডারেশনে রাজীব উদ্দিন চপ্পলের কথাই যেন শেষ কথা। দীর্ঘদিনের সাধারণ সম্পাদক চপ্পল পদ বাগিয়েছেন এশিয়ান আর্চারিতেও। ফেডারেশনে জায়গা করে দিয়েছেন তার পরিবারের সদস্যদেরও। তাই মন্ত্রণালয় কর্তৃক সভাপতি অবসরণে ক্ষমতা যেন আরও পাকাপোক্ত হলো তার। এখন এরা সবকিছু আমরা পজিটিভলি নেই। আমরা যদি পজিটিভলি না নিয়ে আমরা কাজ করবো কীভাবে? আমরা প্রেসিডেন্ট সাহেবকে যখন অব্যাহতি দেওয়া হলো, সবাইকে তো দিয়েছে, আমরা মেনে নিয়েছি। এখন আমরা কীভাবে সার্ভাইভ করবো এটা নিয়ে আমরা ডিসকাস করছি। সুন্দর একটা কোরাম আছে যে আমরা ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট আছে, এরপর ভাইস প্রেসিডেন্টরা আছে, আমরা সিনিয়র যিনি ওনাকে নিয়ে আমরা কাজ শুরু করে দেবো। সাধারণ সম্পাদকের সঙ্গে দ্বন্দ্বে ট্রমা থেকে এখনো বের হতে পারেননি রোমান সানা। তবে ক্ষমতার বিপক্ষে লড়াই চালিয়ে যেতে চান তীর ধনুক দিয়েই। তারা অনেক কিছুই করতে পারতেন, আবার কোনো কিছুই করতে পারতেন না। আর্চারি ইতিহাসের এত বড় একজন প্লেয়ার, সে কেন, কি কারণ, এটা সব কিছু তারা অবগত ছিল। তাদের কাছে অনেকবার করে বলা হয়েছে কারণটা কি। প্র্যাকটিসের ভিতরে আছি, তবে ন্যাশনাল টিমে ঢুকতে গেলে তো সিলেকশন দিতে হয়, ট্রায়াল দিতে হয়। ট্রায়ালে উত্তীর্ণ হলে দেন হচ্ছে আপনি চান্স পাবেন। তো এটার জন্য প্রস্তুতি নিচ্ছে। রোমান সানাকে নিয়ে সে মন্তব্যের বিষয় জানতে চাওয়া হলে তা এড়িয়ে যান রাজীব উদ্দিন আহমেদ চপ্পল। কোনো কমপ্লিকেশন নাই, সে ভালো, শুনেন, তাকে প্র্যাকটিস করতে হবে, তাকে ডিসিপ্লিন মানতে হবে এবং তাকে ভালো রেজাল্ট করতে হবে। কম্পিটিশনে তাকে এগিয়ে, আমি তো তাকে পিছন থেকে সামনে আনতে পারবো না। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, ঢাকা। ব্যালন ডিওরের এবারে ট্রফির জন্য ফেভারিট মনে করা হচ্ছে ভিনিসিয়াস জুনিয়র ও জুড বেলিংহামকে। তবে স্প্যানিশ সাংবাদিক গ্রাহাম হান্টার ও সাবেক ওয়েস্ট হ্যাম গোলরক্ষক এগিয়ে রাখছেন স্প্যানিশ তারকা রদ্রিকেই। যদিও 30 জনের সংক্ষিপ্ত তালিকায় নেই মেসি, রোনালদোর নাম।
ফুটবলারদের ব্যক্তিগত সর্বোচ্চ মর্যাদার পুরস্কার ব্যালন ডিওর। 1.5 যুগ ধরে ট্রফিটি নিজের করে নিয়েছিলেন লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে 2024 সালে ব্যালন ডিওর পাওয়ার দরে এগিয়ে নতুন প্রজন্মের তারকা ফুটবলাররা। বিশেষ ট্রফিটি রেকর্ড 8 বার নিজের ঝুলিতে পড়েছেন বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। 5 বার জিতেছেন পর্তুগিজ অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো। সম্প্রতি শেষ হয়েছে কোপা ইউরো টুর্নামেন্ট। ইউরোপ ও লাতিনের বড় দুটি টুর্নামেন্ট শেষে 2024 ব্যালন ডিওরের হিসেব নিকেশে এসেছে বড় পরিবর্তন। এবার ব্যালন ডিওরে বড় ভূমিকা রেখেছে ইউরো। হ্যারি কেন, জুড বেলিংহামদের স্বপ্ন ভেঙে নায়ক বনে গেছেন স্পেনের রদ্রি। এছাড়া দানি ওলমো, লামিনে ইয়ামালও আছেন ব্যালন ডিওরের জয়ের দৌড়ে। কার হাতে উঠতে পারে 2024 ব্যালন ডিওরের ট্রফি তা নিয়ে যখন জল্পনা তুঙ্গে, তখন স্প্যানিশ সাংবাদিক গ্রাহাম হান্টার বাছাই করলেন 2024 সালে ব্যালন ডিওর পুরস্কারের শীর্ষ 2। শীর্ষ 2 হবে ভিনিসিয়াস জুনিয়র এবং রদ্রি থেকে। পরবর্তী সেরা শ্রেণীর খেলোয়াড়দের মধ্যে থাকা উচিত জুড বেলিংহাম, দানি কারভাহাল, টনি ক্রুজ এবং লামিন ইয়ামাল। শীর্ষ 3-এ থাকা 2 জনই রিয়াল মাদ্রিদের খেলোয়াড়। সম্প্রতি ব্যালন ডিওর প্রত্যাশী 30 জনের নাম প্রকাশ করেছে ফ্রান্স ফুটবল সাময়িকী, যেখানে নেই লিও মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো। এভারেট ট্রফির জন্য ফেভারিট মনে করা হচ্ছে ভিনিসিয়াস জুনিয়র ও জুড বেলিংহামকে। প্রত্যাশিতভাবেই 30 জনের তালিকায় রয়েছেন তারা। এ তালিকায় উল্লেখযোগ্যদের মধ্যে আরও আছেন লাউতারো মার্টিনেজ, রদ্রি, এমিলিয়ানো মার্টিনেজ, হ্যালান্ড, টনি ক্রুজ, লামিন ইয়ামাল, হ্যারি কেইন, দানি কারভাহাল ও কিলিয়ান এমবাপ্পের মতো তারকারা। ওয়েস্ট হাম ইউনাইটেডের সাবেক গোলরক্ষক ও জনপ্রিয় ধারাভাষ্যকার শাকা হিসলপ ব্যালন ডিওর জয়ী হিসেবে ম্যানচেস্টার সিটির স্প্যানিশ তারকা রদ্রিকে এগিয়ে রাখছেন। আমি রদ্রির পক্ষে আছি। যদিও ম্যান সিটি চ্যাম্পিয়ন্স লিগে পেনাল্টিতে রিয়ালের কাছে হেরে বিদায় নেয়, তবে আমরা রদ্রি ও সিটির সাফল্যের কথা দেখলে সেই মূলত দাবিদার। এমনকি তার রয়েছে স্পেনের হয়ে সাফল্য। গেল মৌসুমে 12 গোলের পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন 15 গোল। ম্যান সিটির জার্সি গায়ে প্রিমিয়ার লিগ, ক্লাব বিশ্বকাপ, উয়েফা সুপার কাপের শিরোপা জিতেছেন। জাতীয় দলের জার্সি গায়ে জিতেছেন ইউরো শিরোপা, হয়েছেন ইউরো টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ও। প্রসঙ্গত, ব্যালন ডিওরের 68তম আসর অনুষ্ঠিত হবে আগামী 28 অক্টোবর। প্যারিসের থিয়েটার ডু শাটলেটে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এই অনুষ্ঠান। এবার অনুষ্ঠানে মোট 9টি পুরস্কার দেওয়া হবে। মৌসুমের সেরা পুরুষ এবং নারী ফুটবলার পাবেন ব্যালন ডিওর। এবার নতুন করে যোগ করা হয়েছে সেরা কোচের পুরস্কার। ফারহান ইহসান, যমুনা স্পোর্টস। দর্শক, দুপুরে বাংলাদেশের প্রথম ঘণ্টা থেকে বিদায় নিচ্ছি। পরের ঘণ্টার খবর নিয়ে ফিরবেন সহকর্মী নাবিলা সোহার। সাথেই থাকুন।